আচ্ছা, হ্যাঁ, অপশন ট্রেডিং আর ডে ট্রেডিং নিয়ে রিসেন্টলি সেবির একটা রিপোর্ট ছিল। এইখানটাতে আসছিলাম রাকেশ, 1 মিনিট একটু তোমার এই ব্যাপারটাতে অপশন সুইং ট্রেডিং নিয়েও যদি একটু বলো তাহলে খুব ভালো হয়। সৌভিক কর্মকার প্রশ্ন রেখেছেন, তিনি সুইং ট্রেডিং নিয়েও একটু জানতে চান। একটু যদি তোমার অ্যান্সারের সঙ্গে এই ব্যাপারটা একটু একটু অ্যাড করে নাও, খুব ভালো হয়। ঠিক। আচ্ছা, ট্রেডিং মানে স্টক ট্রেডিংটা একটা খুব ক্যাচি জিনিস লোকজনদের কাছে, তার কারণ স্টক মার্কেটটাকে ডিফারেন্ট লোকজন ডিফারেন্ট ভাবে দেখে। কেউ দেখে যে এটা থেকে আমি কিছু ইনকাম করে আমার সংসার চালাবো, কেউ দেখে এটাকে একটা সাইড ইনকাম করার মতো একটা ইনস্ট্রুমেন্ট, কেউ ভাবে এটা থেকেই আমি আমার ভাগ্য চেঞ্জ করব, কেউ দেখে এটাকে একটা ওয়েলথ ক্রিয়েশনের ইনস্ট্রুমেন্ট হিসেবে। তো প্রতিটা লোকেই মানে নোবডি ইজ রং, নোবডি ইজ রাইট। যারা ধরুন ইন্ট্রাডে ট্রেড করছে, যারা সুইং ট্রেড করছে, যারা অপশন ট্রেড করছে, তারাও পয়সা তৈরি করছে। যারা লং টার্ম ইনভেস্টিং করছে তারাও পয়সা তৈরি করছে মার্কেট থেকে। আমায় দেখতে হবে যে ধরুন আউট অফ 100 পিপল, স্ট্যাটিস্টিক্স কি বলছে, যদি 100 জন মানুষ ইনভেস্ট করে অপশন ট্রেডিং এ, তার মধ্যে কতজন মানুষ পয়সা তৈরি করছে, মানে পয়সা সঠিক রিটার্ন পাচ্ছে। তো তার একটা ডেটা আমাদের ভারতবর্ষের শেয়ার মার্কেটের যে রেগুলেটর সেবি একটা রিপোর্ট পাবলিশ করেছিল। সেখানে বলছে যে যদি 100 জন মানুষ অপশন ট্রেডিং এ ইনভেস্ট করেন, তার মধ্যে 90 জন মানুষ লস করেন। এবং আরো বলেছেন যে 96% লোক ফিক্সড ডিপোজিটের থেকে কম রিটার্ন জেনারেট করে। মানে ফিক্সড ডিপোজিটে যদি বছরে 6% রিটার্ন দেয়, অপশনে ইনভেস্ট করলে পরে 96% লোকের রিটার্ন 6% বা 7%-এর কম হয়েছে। তাহলে আমায় একটা জিনিস বুঝে নিতে হবে যে আমায় যদি অপশন ট্রেডিং করে কনসিস্টেন্টলি প্রফিট ক্রিয়েট করতে হয়, তাহলে পরে আমাকে সেই 4% লোক বা 5% লোক ভারতবর্ষের মধ্যে সেই লেভেলে নিজের টেকনিক্যাল স্কিলটাকে নিয়ে যেতে হবে। আগে আমাকে সেই টেকনিক্যাল স্কিলের উপরে কাজ করতে হবে যে আমি সেই 4-5%-এর মধ্যে পড়ি। এটা হলো 1 নম্বর। সাঁতার না জেনে সমুদ্রে নামবেন না, যেটা প্রীতমদা প্রথমবার বলেছে, ফুললি ব্যাক আপ দ্যাট পয়েন্ট। কামিং টু দ্য সুইং ট্রেডিং একটা ইন্টারেস্টিং পয়েন্ট। সুইং ট্রেডিংটা কিন্তু শেখা যেতে পারে। মানে ধরুন কোনো একটা স্টকের আরএসআই ওভারসোল্ড ক্যাটাগরিতে চলে গেছে, মানে সবাই বেচছে স্টকটাকে। সেই সময় আপনি দেখলেন যে প্রথমবার যখন স্টকটার মধ্যে আবার ভলিউম আসছে অল্প অল্প, তখন আপনি স্টকটায় কিছু ইনভেস্ট করলেন। সুইং ট্রেডিংটা করা যেতে পারে, বাট সুইং ট্রেডিং এগেইন ইজ এ প্রবাবিলিস্টিক থিং। যাদের কাছে টাইম আছে, কেন কি আপনি ধরুন 10খানা বেট নেবেন, তার মধ্যে 3টে 4টে 5টা বেট আপনার রাইট হবে। আপনি যত বড়ই ট্রেডার হন না কেন, আপনার 3টে 4টে 5টা বেট সবসময় ভুল হবে। তো এই জন্য আমাদের স্টক মার্কেটের একটা মেকানিজম আছে যেটাকে আমরা বলি স্টপ লস। সেই স্টপ লস রেখে আপনাকে যে কোনো ট্রেড করতে হবে। সুইং ট্রেডিং এর ক্ষেত্রেও আপনার স্ট্রিক্ট স্টপ লস রেখে আপনাকে কাজটা করতে হবে। আমাদের সুইং ট্রেডিং এর ওপরে বা টেকনিক্যাল ট্রেডের ওপরে আমরা পরে আরো ইলাবোরেটিভলি কথা বলবো, বাট কম্পারেটিভলি কম্পেয়ার টু অপশনস অ্যান্ড ফিউচার্স, ওগুলো তো লিভারেজ ইনস্ট্রুমেন্ট। লিভারেজ মানে হচ্ছে ধরুন 10 টাকা পকেট থেকে লাগিয়ে আপনি 100 টাকার এক্সপোজার নিতে পারেন ফর এক্সাম্পল। আর 100 টাকা থেকে যদি ধরুন 10% কোনো রকম ভাবে ডেভিয়েশন হয়, তাহলে আপনার পুরো ক্যাপিটাল উড়ে যেতে পারে। সুইং ট্রেডে অতটা রিস্ক নেই কম্পেয়ার টু অপশন ট্রেড, বাট এগেন সুইং ট্রেড করে নিয়েও আগের দিন একটা মধু কেলা নামে একজন ভদ্রলোক আছে, তার টোটাল ক্যাপিটাল এখন অ্যারাউন্ড, মানে পাবলিক ক্যাপিটাল হচ্ছে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে 1600 কোটি টাকা। উনি একসময় রিলায়েন্সের মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার ছিলেন। হি ইজ আ ওয়েল নোন স্টক পিকার। বড় বড় কোম্পানিকে খুব ছোট অবস্থায় উনি আইডেন্টিফাই করেছেন। ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে ট্রেডিং করা উচিত নাকি ইনভেস্টমেন্ট করা উচিত। তো উনি একটা খুব দারুণ কোয়েশ্চেন করেছিলেন সিএনবিসিতে, আমার খুব ভালো লেগেছে। কোয়েশ্চেনটা করেছে যে আচ্ছা আপনি এমন 5টা লোকের নাম করুন তো যারা ইনভেস্টমেন্ট করে মোর দ্যান 1000 crore ক্যাপিটাল তৈরি করেছে মার্কেটে। প্রচুর নাম আছে, মধু কেলা, দামানি স্যার, বিজয় কেডিয়া, সুনীল সিংহানিয়া, প্রচুর নাম আছে। তারপরে উনি প্রশ্নটা করলেন যে আপনি এরকম 5টা লোকের নাম বলুন তো যে ট্রেডিং করে সিরিয়াস অ্যামাউন্ট অফ ওয়েলথ ক্রিয়েট করেছে। অনিল সিংভি জি বিজনেস নিউজের ইন্টারভিউটা নিচ্ছিল, সে কিন্তু একটা লোকের নাম বলতে পারেনি যে ভারতবর্ষের বুকে ট্রেডিং করে 1000 কোটি টাকার বেশি ক্যাপিটাল তৈরি করেছে। নাও দ্য চয়েস ইজ ইয়ার্স, যে আমি শান্তিতে বসে লং টার্ম ইনভেস্টিং করে আমি 10 বছর পরে গিয়ে বড় হবো, নাকি আমি ওভারনাইট রাতারাতি বড় হওয়ার চেষ্টা করছি। অবশ্যই রাতারাতিও অনেকে কাজ করে অনেক টাকা তৈরি করছে, বাট তার সাস্টেনেবিলিটি কিন্তু
খুব সন্দেহজনক। তার কারণ হচ্ছে আপনার যেদিন ডিলটা ভুল হবে, আপনি যেদিন ভুল হবেন মার্কেটে, সেদিন বিগত 3 বছর, 5 বছর, 7 বছর, 10 বছরের টোটাল প্রফিট একদিনে ওয়াইপ আউট হয়ে যেতে পারে। এটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম। ইনভেস্টমেন্টে কিন্তু সেই ঝামেলাটা নেই। ইনভেস্টমেন্টে আপনি অনেক শান্তিপূর্ণভাবে ইনভেস্ট করতে থাকুন, লম্বা রানে কোম্পানি গ্রো করতে থাকবে, এশিয়ান পেইন্টস, বাজাজ ফাইন্যান্স গ্রো করবে, আস্তে আস্তে আপনার টাকাও গ্রো করবে, বাস এটাই। প্রিয়মদা আপনাকে এখানে আর একটা প্রশ্ন আমি নিতে চাইবো রাকেশ, মানে সেটা তুমি বা প্রীতম স্যার যেটা শোনা যাচ্ছে না, ভয়েসটা একটু প্রবলেম করছে। শোনা যাচ্ছে? হ্যালো, এখন ঠিক আছে, পারফেক্ট। হ্যাঁ 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 হ্যাঁ, সরি। তো এখানে অনেকেই যেটা জানতে চাইছেন সেটা হচ্ছে লামসাম সম্পর্কে। লামসাম মানে কিছুই না, লামসাম মানে হচ্ছে ওয়ান টাইম। আমি ব্যাংকের সাথে একটু সাদৃশ্য মানে একটা ইয়ে করে দিই আপনাকে, কনগ্রুয়েন্স। সেটা হচ্ছে আপনি যখন এসটিডিআর করেন না, আপনারা যখন নর্মাল ফিক্সড ডিপোজিট করেন, তখন আপনি একসাথে ইনভেস্টমেন্ট করেন, সেটা হচ্ছে লামসাম ইনভেস্টমেন্ট, মানে আমি একবারে টাকাটা ইনভেস্ট করি। আর আরেকটা হচ্ছে এসআইপি, সেটা হচ্ছে রেকারিং ডিপোজিটের মতো। একটু ইন্টারাপ্ট করছি, যেহেতু তুমি এসআইপি আর লামসাম নিয়ে একসঙ্গে বলছো রাকেশ, মলয় ঘোষ প্রশ্ন করছেন যে এসআইপি না লামসাম কোনটা বেটার এবং কেন? আচ্ছা, লামসাম বেটার না এসআইপি বেটার, এটা একটা সাবজেক্টিভ কোয়েশ্চেন। এটা ডিপেন্ড করে হচ্ছে যে মার্কেটের বর্তমানে সিচুয়েশন কি। ধরুন মার্কেটে সবাই আজকে খুব ভয় পেয়ে আছে, হিউজ কারেকশন হয়েছে, সেরকম সময় লামসাম ইজ বেটার। বাট এসআইপি ইজ এভারগ্রিন। শীত আসুক, বসন্ত আসুক, বর্ষা আসুক, গ্রীষ্ম আসুক, এসআইপি সবসময় ভালো। কিন্তু এই লামসাম করার জন্য আমাদের কারেকশনের জন্য ওয়েট করা উচিত। কারণ কি এরকম হতে পারে, ধরুন আমি একটা বড় টাকা আজকে ঢুকিয়ে দিলাম, এবং সেখান থেকে ধরুন কারেকশন শুরু হলো, তো আমার টাকাটা আগামী 1 বছর 1.5 বছর কিছু গ্রো করলো না, এরকম হয় অনেক সময়। কেন কি মোস্ট অফ দ্য কনসলিডেশন নর্মালি লাস্ট ফর 12 months to 18 months, মোস্ট অফ দ্য কনসলিডেশন। তো যদি তারপরে মানে আপনার ভাগ্য যদি খারাপ থাকে, আপনি যদি আনফরচুনেট হন, আপনি একসাথে পুরো টাকা ইনভেস্ট করার পরে যদি মার্কেটে কারেকশন স্টার্ট হয়ে যায়, তাহলে আপনি আটকে পড়তে পারেন খানিক দিনের জন্য অবশ্যই। কেন কি লম্বা রানে এমনিতেই মার্কেট ওপরেই যাবে, সেইটুকু ট্রাস্ট আপনাকে ইন্ডিয়ান ইকোনমির উপরে রাখতে হবে। কিন্তু এসআইপি করলে কি আপনি পুরো জিনিসটা একবারে দিয়ে দিচ্ছেন না, আপনি ধীরে ধীরে দিচ্ছেন। যদি মার্কেট পড়েও যায়, আপনি কম দামে সেম কোম্পানির শেয়ার কিনতে পারছেন, আপনি কম ন্যাবে সেম মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট কিনতে পারছেন। ফলে ইট ইজ আ সিচুয়েশন বেসড অ্যাকশন হবে আর কি, ফ্রম মাই পার্ট। প্রিয়মদা। হ্যাঁ সরি, তো এইবার এখানে আর একটা জিনিস জানতে চাইছেন শাশ্বত সাহা, কারেকশন ব্যাপারটা একটু ডিটেলসে বোঝালে ভালো হয়। তো প্রিয়মদা, আমরা না একটু প্রেজেন্টেশনটা কন্টিনিউ করলে অনেকগুলো প্রশ্ন এসেছে যেগুলো ক্লারিফাই করতে সুবিধা হবে। যদি আপনি বলেন একটু প্রেজেন্টেশনে কিছুটা স্লাইডস এগিয়ে নিই, তারপর আবার প্রশ্ন নেব। ডেফিনেটলি, ঠিক আছে, ডেফিনেটলি, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ। আমরা একটু স্ক্রিনটা শেয়ার করে নিই, স্ক্রিনটা আছে তাহলে। দেখুন, সর্বপ্রথম না আমার একটা জিনিস এখানে বলার, যে আচ্ছা মিউচুয়াল ফান্ড কাকে বলে এটা তো বলা হয়নি। এটা একটু ছোট্ট করে মিউচুয়াল ফান্ড কাকে বলে একটু বেসিক্স হয়তো আপনাদের আইডিয়া আছে, কিন্তু আমরা একটু বলে নিই, তারপর আমরা এটাতে আসবো। 1 মিনিট দাঁড়ান, স্ক্রিনটা আনশেয়ার করে ফার্স্টে স্ক্রিনটা শেয়ার করে নিই। সামথিং এক্সেলেন্ট স্ক্রিন উইন্ডো, এটাতে আচ্ছা, এটা যে স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি দেখা যাচ্ছে স্ক্রিনের মধ্যে, এটা আমাদের এসবিআই একটা ফান্ড আছে ব্লু চিপ, আপনারা নাম শুনে থাকবেন। তো মিউচুয়াল ফান্ড কি সেটা এখান থেকে বুঝে নি। কেন মিউচুয়াল ফান্ড সেফ হয়ে যায়? সেফ মানে মিউচুয়াল ফান্ড কেন আমরা বলি যে রিলেটিভলি রিস্ক কম? কারণ এখানে অনেকগুলো কোম্পানি আছে, ধরুন এইচডিএফসি ব্যাংক, আইসিআইসি ব্যাংক, অল্প অল্প করে অ্যালোকেশন আছে। আমি ধরে নিলাম এর সম্ভাবনা খুব কম। রাকেশ স্যার, দামানি স্যারের কথা বলছিলেন, রাধাকৃষ্ণ দামানি। তো দেখুন, অ্যাভিনিউ সুপার মার্টস আছে, ডিমার্ট আমাদের কলকাতায় অতটা দেখা যায় না, বোম্বে সাইডে নিশ্চয়ই দেখি। এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স, সিপলা, এইসব কোম্পানি যদি উঠে যায় সম্ভাবনা খুব কম। আপনার 100 টাকার বিনিয়োগের মধ্যে 1.26%, 1.24% লস হয়, সম্ভাবনা খুব কম। তো আমরা এরকম একটা পোর্টফোলিও, মানে আপনাকে যদি বলা হয় গাছে একবারই ঢিল মারুন, ঢিল মেরে ওই আমটাকে ফেলতে হবে, এটা একটা ব্যাপার। আর একটাকে বললাম যে না দাদা, এই ঢিলটাকে আমি টুকরো টুকরো করবো, আমটাতে মারবো, টুকটুক করে মেরে দেখি, যত আমার প্রবাবিলিটি নেবো বাড়াবো তত সুবিধা হয়। তো এরকম অনেকগুলো শেয়ার নিয়ে আমি একটা পোর্টফোলিও বানাবো। ইনস্টেড অফ টেকিং এ বেট অন ওয়ান সিঙ্গেল গাই, আই এম বিল্ডিং আ টিম।
তাহলে কেউ পারফর্ম করতে পারলো, কেউ পারলো না, ওভারঅল টিমের পারফরমেন্সটা স্ট্যান্ডার্ড হয়ে যায়। তাই জন্য মিউচুয়াল ফান্ড সেফ। এবং ডাইরেক্ট ইকুইটিতে আপনাকে তিনখানা সিদ্ধান্ত নিতে হবে। কখন ঢুকবো, আমি কি আরো কিনবো, আমি কি একটু বেচে দেবো, আমি কখন বেরোবো। গ্রসলি মানে পাহাড়ের উপরে উঠলেন, ঘোরাঘুরি করলেন, নেমে এলেন, এরকম একটা ব্যাপার। কিনলেন, পজিশনটাকে ম্যানেজ করলেন এবং বিক্রি করে দিলেন। এই তিনটে সিদ্ধান্ত ডাইরেক্ট ইকুইটিতে আপনাকে করতে হবে, যে ক্ষেত্রে মানে বলছি আপনি নিজেই করছেন, আপনি নিজেই নিজের গাইড, এরকম একটা ব্যাপার। তো সেই জন্য মনে হয় মিউচুয়াল ফান্ডের থ্রু দিয়ে যান, সুবিধে হবে। আর এটা বেসিক গ্রস মিউচুয়াল ফান্ডের ব্যাপারটা বললাম। আপনার এই মিউচুয়াল ফান্ডে কিনলে শেয়ার পাবেন না, মিউচুয়াল ফান্ড কিনলে ইউনিট পাবেন। এক একটা ইউনিটের, যেমন শেয়ার বাজার বন্ধ হয়ে গেলে মিউচুয়াল ফান্ডের সেই ইউনিটটার কত দাম প্রাইস ডিসকভারি হয় বা ক্যালকুলেশন করা হয়, ওটাকে ন্যাব বলা হয়, নেট অ্যাসেট ভ্যালু। তো আপনি ইউনিট পেলেন, ধরুন ন্যাব হলো 11 টাকা, আপনি ওই ইউনিট গুলো রেখে দিলেন, পরের দিন ন্যাব হলো কথা বলছি 11 টাকা 10 পয়সা, কিংবা একটু কমে গিয়ে 10 টাকা 90 হলো। এরকম প্লাস মাইনাস করতে করতে হয়। মিউচুয়াল ফান্ডে কিন্তু ডেলি কম্পাউন্ডিং হয়, খেয়াল রাখবেন। ডেলি কম্পাউন্ডিং মানে পজিটিভ কম্পাউন্ডিং সবসময় হচ্ছে তা নয়। হয়তো কোনো সময় মানে 100 টাকাটা বেড়ে কথা বললাম, আপনি বিনিয়োগ করেছেন 1 লাখ টাকা, 1 লাখ টাকাটা বেড়ে হয়েছে ধরুন 1,01,000 টাকা। পরের দিন খেলা শুরু হবে 1,01,000 টাকা, পরের দিন দেখা গেল 1,01,000 টাকা হলো না, 1,05,000 টাকা হলো। পরের দিন শুরু হবে 1,05,000 থেকে। তো ডেলি কম্পাউন্ডিং মিউচুয়াল ফান্ডে হয়, এটা খেয়াল রাখবেন। আমরা এটা বলে নিলাম, এবার আমরা একটু অন্য ব্যাপারটাতে যাই এবং যে স্লাইডস গুলো দেখাবার কথা বলছি। একটু সময় দেবেন। স্ক্রিনটা আশা করি দেখতে পেয়েছিলেন। আমি এবার আসল স্ক্রিনটাতে যাই, আমাদের প্রেজেন্টেশনের স্ক্রিনটাতে ছোট্ট করে চলে আসে, আপনারা অনেক ক্ল্যারিটি পাবেন। অনেক ইন্টারেস্টিং প্রশ্ন এসছে আমি দেখেছি। ফার্স্ট যেটা দেখছেন এই স্ক্রিনের মধ্যে আছে যে কত টাইপের মিউচুয়াল ফান্ড হয়, আমরা একটু ছোট্ট করে আলোচনা করি। এখানে দেখুন, ব্রডলি পঞ্চ পাণ্ডবের মধ্যে মিউচুয়াল ফান্ডে 5টা ক্যাটাগরি হয়। ইকুইটি হয়, হাইব্রিড ফান্ড মানে ডেট, যেটা বললাম স্টেট গভর্নমেন্ট লোন নেয়, ভারত সরকার লোন নেয়, সবাই লোন নেয়, তো লোন মানে ডেট ফান্ডস হয়, যেখানে রিলেটিভলি রিস্ক কম। ইকুইটি ফান্ড হবে, ইকুইটি ফান্ড 11খানার মতো আছে। হাইব্রিড ফান্ডস, ইকুইটি আর ডেটের মিক্স আছে। এত ক্যাটাগরি করে রেখেছে। 2018-তে অ্যামফি আর সেবি মিলে, সেবি হচ্ছে মার্কেট ওয়াচডগ, ঠিক আছে, তারা এই সিদ্ধান্তগুলো এরকম ভাবে ক্যাটাগরাইজেশন করে দিয়েছে। এবং তাছাড়া খুব ডিসিপ্লিন ক্যাটাগরি আছে, রিটায়ারমেন্ট, চিলড্রেন, কেউ ইটিএফ এর কথা বলছিলেন এক দাদা, তো আদার স্কিমস এর মধ্যে এগুলো পড়ে। ইটিএফ সম্বন্ধে 2 লাইন বলে দিই। ইটিএফ এ কিন্তু ডিম্যাট কম্পালসারি। ইটিএফটা অনেকটা শেয়ারের মতো, কিন্তু রিস্ক কম। এই জন্য ইটিএফ একটা মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডের প্রাইস ডিসকভারি, আজকে মিউচুয়াল ফান্ডের দামটা কত, ন্যাভ কত, সেটা মার্কেট শেষ হওয়ার পর জানতে পারবেন। ইটিএফ এ প্রত্যেক মুহূর্তে আপনি জানতে পারবেন, প্রাইস ডিসকভারিটা লাইভ। তো ইটিএফ ইজ আ কাইন্ড অফ শেয়ার, কিন্তু মিউচুয়াল ফান্ডের থেকে একটু হয়তো রিস্কি বলবো না, মিউচুয়াল ফান্ডের থেকে একটু ফ্লেক্সিবিলিটি বেশি, কিন্তু শেয়ারের থেকে অনেক রিস্ক। তো আপনার অবশ্যই ইন্ডেক্স ফান্ডের অনেক ইটিএফ হয়, অনেক ইন্টারেস্টিং ইটিএফ এ এখন স্কিমও আসে, স্মার্ট বিটা ফান্ডস ইটিএফ এর আসে। তো ইটিএফ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের নাম। তো নেট আপনার ওয়েলথ ক্রিয়েশন করতে চান, অবশ্যই ইকুইটির কথা ভাবতে হবে, কিংবা সলিউশন ওরিয়েন্টেড ক্যাটাগরির কথা ভাবতে হবে, রিটায়ারমেন্ট বা চিলড্রেন এরকম প্ল্যানের কথা ভাবতে হবে। আপনি যদি ভাবেন না আমার এত রিস্ক নেবো না, আমি শুধু ব্যাপারটা বুঝতে চাই, আপনি হাইব্রিড ফান্ডস এর কথা ভাবতে পারেন। এখানে একজন প্রশ্ন করেছিলেন লামসাম বিনিয়োগ হবে কি হবে না, রাকেশ স্যার বলেছেন। আমি এখানে একটা এক্সাম্পল দিই। আপনি লামসাম নিয়ে একটা ক্যাটাগরি আছে আরবিট্রাজে দিন, আরবিট্রাজে একদম রিস্ক কম থাকে, বাজার করলেও করবেন, পাবেন। এই টাকাটা দিন, অপেক্ষা করুন, যখন যেমন বাজার করবে আপনি সুইচ করতে পারেন। সেটাকে আমরা বললাম প্লাস এসটিপি, সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান। কোথায় সুইচ করব, নিয়ে যাব কোথায়, ফুল ফ্লেজেড ইকুইটিতে আসুন। আপনি এককালীন ইকুইটি কোনো ফান্ডে ডাইরেক্ট টাকা দিয়ে দিলেন, দেওয়ার পর ফট করে বাজারটা একটু ভোলাটাইল হয়ে গেল, আপনার খারাপ লাগবে, ভয় লাগবে, এসব সমস্যা থাকে। আপনি ইলেকশন ইয়ার ধরুন, ঠিক আছে, আমরা ভাবছি ইলেকশনের পর কি হবে না হবে, আপনি এখান থেকে 9 মাস সময় নিন। 9 মাসে আপনি ধরে নিলেন মাসে 4টে সপ্তাহ, ওই মাসে 4টে সপ্তাহ, যে 36 বার বা 35 বার আপনি 10 লাখ টাকা দিলেন, 35 ভাগে ভাগ করে সুইচ করলেন, প্রত্যেক সপ্তাহে শুক্রবার সুইচ করলেন। এরকম মিউচুয়াল ফান্ড খুব ফ্লেক্সিবল, আপনি আপনার অ্যাডভাইজারের সাথে কথা বললে জানতে পারবেন। আপনি মনে করলে এককালীন টাকা এখানে দিয়ে দিলেন, দিয়ে সুইচ করে করে আস্তে আস্তে আপনি অনবোর্ড হলেন মানে ফুল ফ্লেজেড ইকুইটি ফান্ডে চলে গেলেন। তো এটাই বলবো, একটা প্রশ্ন ছিল গ্রুপের মধ্যে, লামসাম ভালো না এসআইপি ভালো? সিম্পল উত্তর, হাতে যদি এককালীন টাকা থাকে লামসাম করুন, কিন্তু লামসামের সাথে একটু যদি এসটিপি করে আপনি ইনভেস্টমেন্টটা করেন, আরো ভালো ইনভেস্টার এক্সপিরিয়েন্স আপনি পাবেন। তো এটা একটা গল্প বলার ছিল, সেটা আমরা বললাম, আপনাদের সাথে শেয়ার করলাম। এক মিনিট, এর সাথে সাথে উদাহরণস্বরূপ আপনাকে দেখিয়ে দিই, একটু কম্পাউন্ডিং এর অ্যাডভান্টেজটা বলি। রাকেশ স্যার একটা সুন্দর উদাহরণ দিচ্ছিলেন, তো আমরা এসবিআই এর কিছু ফান্ডস নিয়ে একটু বলে নিই। আপনার সামনে আশা করছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দেখুন, এখানে যদি আপনি একটু লম্বা টাইমে যদি ইনভেস্ট করে রাখেন, কিরকম টাইপের রিটার্ন হয়।
31 বছর ভাবলাম 31 বছর করতে হবে না, মিউচুয়াল ফান্ড আমরা 5 বছর বলি, কিন্তু বেশি বছর রাখলে যে বেশি রিটার্ন পাবেন এমন কিন্তু নয়। 4-5 বছরে রিটার্নটা নর্মালাইজ হয়ে যায়। শুরুর দিকে রিটার্নটা সুপার নর্মাল হতে পারে, অ্যাবনর্মাল হতে পারে। হয়তো প্রথম 2-3 বছর 2 বছরে আপনি দেখলেন রিটার্নটা হয়ে গেল 30%, হতেই পারে। মিউচুয়াল ফান্ডে এরকম লুজ বল পাওয়া যায় মাঝে সাঝে, লুজ ওভার কত বছর সেরকম একটা বছর ছিল আমাদের কাছে। কিন্তু আস্তে আস্তে রিটার্নটা নর্মালাইজ হয়ে যায়, ধরুন অ্যাপ্রক্সিমেটলি 15-16 টাইপসের এসে যায়। তো আমাদের একটা ফান্ড আছে লং টার্ম ফান্ড, 1993 সালের ফান্ড, মানে 1 লাখ টাকা দিলে 1,34 লাখ হয়ে যাচ্ছে। কত 31 বছরের আপনি 18 বছর ফান্ড আছে ফ্লেক্সি ক্যাপ ফান্ড, প্রায় 13% রেটে 1 লাখ টাকা দিলে 9 লাখ টাকা হয়ে গেছে। তো আমরা এরকম ভাবে দেখেছি, এটা এমন নয় যে মানে শুধু এসবিআই দিচ্ছে, এরকম অনেক ফান্ড হাউসের এক্সাম্পল আছে, আপনারা দেখতে পারেন ফান্ড আছে, কিন্তু ডিসিপ্লিনটা খুব ইম্পর্টেন্ট, আমরা সেটাই বলতে চাইছি। তো এটা তো গেল, এটা একটা ব্যাপার বললাম আপনাদের। আমরা এখানে আরেকটা জিনিস আপনাদের বলে দিতে চাইবো যে মার্কেট আমরা সবসময় বলি ভোলাটাইল, ভোলাটাইল বলতে এটাই বোঝাতে চাইছি যে কখনো উপর কখনো নিচে এই গল্পটা হবে। আপনি কখনো দেখবেন, আপনি ভাবছেন ব্যাপারটা এরকম করে হবে। আমরা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর কোর্স লঞ্চ করার কথা ভাবছি, আপনাদের শেয়ার করবো আমাদের আইডিয়া। রিয়েলিটিতে কখন দেখবেন পড়ে গেলেন, কখনো উঠলেন, এই ব্যাপারটা হয়। মানে ওগুলো মানে লিনিয়ারিটি থাকে না। আপনি এফডিতে 1 বছরে 7.5% পেলে, 8% পেলে আপনি 6 মাসে এক্সপেক্ট করতে পারেন 4% তো আসবে বা 3.5% তো আসবে, কিন্তু ইকুইটিতে এরকম গল্প হয় না, সেটা খেয়াল রাখবেন। আমরা এটা এক্সাম্পল ভিডিও দিতে চাইছি, 12% মানে কিন্তু প্রত্যেক বছর 12 হবে না, কখনো উঠবে কমবে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা যদি বুঝে নেন আর বোধহয় ভয়ের কোনো ব্যাপার নেই। প্রথম 2-3 বছর কিচ্ছু আশা করবেন না, প্রথম 2-3 বছর আপনি কাটিং সেদ্ধ হোক খাবার, তারপরে দেখবেন খাবার, ভালো খাবার খেতে গেলে একটু সময় দিতে হয়, ভালো রিটার্ন পেতে গেলে সময় দিতে। এগুলো বলার ছিল, আমরা এগুলো বলে দিলাম। সবাই একটু কাইন্ডলি মিউট করে নেবেন, একটু আওয়াজে ডিস্টার্ব হচ্ছে, মেসেজ আসছে। সরি। তো একটা জিনিস একটু হ্যাঁ, একটা প্রশ্ন একটু নিয়ে নিলে ভালো হয়। নিশান রায় বর্মন প্রশ্ন করছেন যে এনএফওতে ইনভেস্ট করার সময় কোন কোন বিষয়গুলি মেনলি দেখে নিতে হবে, আর ডাবল এ বা ট্রিপল এ এগুলো কিসের জন্য ব্যবহার করা হয় যদি একটু বলেন। এই কোশ্চেনটা কাইন্ডলি একটু নিয়ে নেবেন। ওকে, রাকেশ স্যার আপনি নেবেন না কি করবেন? আপনি ঠিক আছে, আপনি নিন। আচ্ছা, দেখুন সর্বপ্রথম কথা হচ্ছে ডাবল এ প্লাস ট্রিপল এ প্লাস এই যে গল্পগুলো আসছে, এগুলো ডেট ফান্ডের জন্য। আপনি ডেট ফান্ডে ধার দেওয়া হয়, ঠিক আছে, মিউচুয়াল ফান্ড ধার দেয় না, বিনিয়োগ করছে। তো যাকে ধার দিচ্ছি তার সম্ভাবনা কি যে টাকাটা আমাকে শোধ দেবে সময় মতো, সেই যে সম্ভাবনা, প্রবাবিলিটি, রাইট, ও যে সময় মতো আমাকে টাকাটা ফেরত দেবে, আমাকে ইন্টারেস্ট পেমেন্ট করবে, সেটার জন্য ক্রেডিট রেটিং বলে একটা ব্যাপার থাকে। ক্রিসিলা জানেন, রাকেশ ঝুনঝুনের ইনভেস্টমেন্ট আছে বা করেছিলেনও। তো রেটিং এজেন্সিস থাকে, এরাও লিস্টেড কোম্পানি। তো রেটিং এজেন্সি রেট করে যে আপনার কত ভালো কোম্পানি, আপনি সময় মতো দেবেন কি দেবেন না, প্রবাবিলিটি। তো যত রেটিং খারাপ হয় তার রিটার্নটা ভালো হয়। তো ভালো ডেট ফান্ডে গেলে সেটা সে ব্যাপারটা ব্যালেন্স আউট করে। তো যেমন স্মল ক্যাপ ইকুইটি ফান্ডে আছে, আমি একটু বেশি বলছি জাস্ট ইন্টারেস্ট ডেভেলপ করার জন্য আপনাদের। স্মল ক্যাপ যেমন ইকুইটি ফান্ডে আছে, ডেট ফান্ডে স্মল ক্যাপ বলতে পারেন ক্রেডিট রেটিং, ক্রেডিট রিস্ক ফান্ড। সেখানে জেনে শুনে হাই ক্রেডিট রিস্ক ওয়ালা, মানে যেখানে ক্রেডিট রিস্ক নেওয়াই হয়, রিস্কি কোম্পানিতে ইনভেস্ট করা হয়, অবশ্যই টাকাটা যাতে ফেরত পাওয়া যায় সেটা দেখা হয়, কিন্তু রিস্ক থাকে। তো ক্রেডিট রেটিং এর জন্য ডেট ফান্ডস এর ক্ষেত্রে এই রেটিং গুলো ইউজ করা হয়, এটা খেয়াল রাখবেন। তো সেটাই হচ্ছে ডাবল এ প্লাস ট্রিপল এ। যে সরকারের বাহাদুরের রেটিং হয় এসওবি, সভারেন রেটিং। সরকারের কোনো ক্রেডিট রিস্ক থাকে না, সরকার টাকা না দিতে পারলে টাকা ছাপিয়ে দিয়ে দেবে, ঠিক আছে। তো এই ব্যাপারে আজ যে এখানে একটা ছোট্ট একটা আমার ইনপুট আছে, সেটা হচ্ছে নর্মালি মানে ইন মাই ওপিনিয়ন আপনি এনএফও তে সেরকম ফান্ডেই ইনভেস্ট করবেন যে ফান্ডটা বর্তমানে বাজারে সেই ক্যাটাগরিটা নেই। তার কারণ হচ্ছে যে অনেকের মনে ধারণা থাকে আমি যদি 10 টাকায় ন্যাভে পাই কোনো ইউনিট, তাহলে আমার গ্রোথ বেশি হবে। এই ধারণাটা কিন্তু কমপ্লিটলি ভুল ধারণা যে এনএফও তে ইনভেস্ট করা ভালো বিকজ আপনি ন্যাভ কম দামে পাচ্ছেন, সেটা সেরকম কোনো ব্যাপার নেই। তার কারণ হচ্ছে আপনার 10 টাকা বেড়ে যদি 20 টাকা হয়, অন্য কোনো মিউচুয়াল ফান্ড যদি সিমিলার কোম্পানিতে ইনভেস্ট করে থাকে, তার ন্যাভ যদি 100 টাকা থাকে, সেটা বেরো 200 টাকা হয়ে যাবে, ঠিক আছে। ফলে রাকেশ স্যার আমি একটু মাঝখানে থামাচ্ছি, কেন এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি টাচ করলেন। এমআরএফ এর শেয়ারের দাম কথা বলছি বোধহয় এখন 1.5 লাখ ছাড়িয়ে গেছে বা কাছাকাছি আছে। তো এমআরএফ এর 1.5 লাখ টাকার উপর যদি 10% বাড়ে, আর একটা 10 টাকার শেয়ার আপনি 1.5 লাখ টাকার কিনলেন, সেখানেও 10% বাড়লে 10% বাড়লে ইকুয়াল প্রফিট হয়। একটা ছোটবেলা আমাদের প্রশ্ন করা হতো কোনটা বেশি ভারী, 1 কিলো তুলো না 1 কিলো লোহা, দুটোই তো 1 কিলো। সুতরাং
ওইটা খেয়াল রাখবেন। এনএফও তে এইভাবে ইনভেস্ট করবেন না যে 10 টাকার ন্যাপ বলেই ওটা ভালো পাওয়া যাবে, হিসেব রাখতে সুবিধা হতে পারে, কিন্তু এর কোনো কারণ নেই। ফান্ড হাউসের পেডিগ্রি দেখুন বা রাকেশের যে কথাগুলো বলছেন সেগুলো খেয়াল রাখবেন। স্যার বলুন প্লিজ। আচ্ছা, হ্যাঁ, আমি যেটা বলতে চাইছিলাম যে আমার কাছে যদি কোনো একটা এক্সিস্টিং ফান্ড থাকে, লেটসে কোনো একটা ফোকাসড ইকুইটি ফান্ড নতুন লঞ্চ করলো, বা লেটসে কোনো একটা ম্যানুফ্যাকচারিং ফান্ড লঞ্চ করেছে, বা লেটসে কোনো একটা ফ্লেক্সি ক্যাপ ফান্ড লঞ্চ করছে, তাহলে আপনি আগে এটা দেখে নিন যে বাজারে ফ্লেক্সি ক্যাপ ফান্ড অলরেডি কতগুলো লিস্টেড আছে, মানে কতগুলো ফ্লেক্সি ক্যাপ ফান্ড বাজারে আছে। এবার যতগুলো ফ্লেক্সি ক্যাপ ফান্ড বাজারে আছে তাদের তো আমি তার পাস্ট পারফরমেন্স জানি, যে তার লাস্ট 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর, 10 বছরে তার কিরকম রিটার্ন হয়েছে। তো আমার কাছে যখন এস্টাবলিশড ফান্ড ম্যানেজার আছে, দোজ হু আর delivering year after year after year, there is no point of trying with a new fund manager unless you are very very convinced about the quality of the new fund manager. তো এনএফও তে ইনভেস্ট করার আগে আই থিঙ্ক ফান্ড ম্যানেজারের পেডিগ্রি দেখাটা ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়ান পয়েন্ট। অ্যান্ড সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আমি যদি নিজের পয়সা ইনভেস্ট করি তাহলে আই নর্মালি ডু নট প্রেফার এনএফও আনলেস সেই ক্যাটেগরি অফ মিউচুয়াল ফান্ড বাজারে নেই। ধরুন কোনো একটা স্টক, মানে কোনো একটা এএমসি ধরুন ডিফেন্স ওরিয়েন্টেড একটা মিউচুয়াল ফান্ড লঞ্চ করলো, একটা সেক্টরাল ফান্ড, এবং ধরুন বাজারে এই মুহূর্তে বর্তমানে কোনো যদি অন্য কোনো এরকম মিউচুয়াল ফান্ড না থাকে যে যারা ডিফেন্স ওরিয়েন্টেড স্টকসে ইনভেস্ট করবে, এবং আমি যদি কনফিডেন্ট হই যে আগামী 2 বছর, 3 বছর, 5 বছরে ডিফেন্স as a sector will do well, in that case perhaps I will try and explore that NFO. But otherwise ধরুন কেউ ফ্লেক্সি ক্যাপ নিয়ে আসছে, কেউ স্মল ক্যাপ নিয়ে আসছে, I will not pay much of attention because I don't have the track record. প্রীতম বাবু বলার সময় একটা খুব সুন্দর কথা বলেছেন, একটা জিনিস হচ্ছে রিটার্ন, আরেকটা হচ্ছে রিটার্ন এক্সপিরিয়েন্স। এরকম আপনি প্রচুর মিউচুয়াল ফান্ড দেখবেন যারা 1 বছরে 60% রিটার্ন দিয়েছে, বাট বিগত 5 বছরের রিটার্ন 16%, 17%। আমরা যখন র্যাঙ্কিং দেখি আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে কনসিস্টেন্সি, যে কোন ফান্ডটা কতটা কনসিস্টেন্টলি রিটার্ন দিয়েছে। মানে ধরুন কোনো একটা XYZ AMC একটা কোনো ফান্ড লেটসে খুব ভালো রিটার্ন দিচ্ছে লাস্ট 1 ইয়ারে, বাট শুধু 1 বছরের রিটার্ন দেখে একেবারেই ইনভেস্টমেন্ট করা উচিত না। আমায় দেখতে হবে যে লাস্ট 3 বছরে সে কি করেছে, লাস্ট 5 বছরে সে কি করেছে, লাস্ট 10 বছরে সে কিরকম ভাবে রিটার্ন দিয়েছে, তার রিটার্নের মধ্যে কনসিস্টেন্সি আছে কিনা। এই কনসিস্টেন্সি বা ফান্ড ম্যানেজারের পারফরমেন্সের কনসিস্টেন্সির ব্যাপারে আপনি কোনো রকম আইডিয়া পাবেন না এনএফও তে, কেন কি এনএফও টোটাল ফান্ডটাই তো নতুন, সেখানে আপনি কনসিস্টেন্সি কিভাবে বুঝবেন। ফলে নর্মালি যদি কোনো নর্মাল ফান্ডস আসে, ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরি হোক, লার্জ এন্ড মিড ক্যাপ হোক, লার্জ ক্যাপ হোক, সেই ধরনের ফান্ডের এনএফও তে আমি ইনভেস্ট করব না। যদি কোনো স্পেশাল অপরচুনিটিস ওয়ালা ফান্ড আসে, যদি কোনো একটা সেক্টরাল ফান্ড আসে যে সেক্টরের সম্পর্কে আমার ভিউ পজিটিভ এবং যেখানে মার্কেটে আর কোনো কম্পিটিটর নেই বা সেরকম সেক্টরাল ফান্ড অলরেডি মার্কেটে ফ্লোটেড নেই, তাহলে আমি সেই ফান্ডে হয়তো ইনভেস্ট করলেও করতে পারি। প্রিয়ম দা, আপনার ওভার টু ইউ। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ প্রিয়ম দা শোনা যাচ্ছে। আমি 2 মিনিট একটু একটা সেকেন্ড একটু বলে নি। রাকেশ স্যার যেগুলো বলেন একটা ছোট্ট ইনপুটস দিচ্ছি। কোনো এনএফও আসার সময় আপনারা কিম বলে একটা জিনিস পাবেন, কি ইনফরমেশন মেমোরান্ডাম। ওখানে ফান্ডটার সম্বন্ধে কিছু জিনিস বলা থাকে, আর রেসপেক্টিভ আপনি যখন জানছেন তখন নিশ্চয়ই কোনো অ্যাডভাইজারের থ্রুতে বিনিয়োগ করছেন, অ্যাডভাইজারকেও একটু জেনে নেবেন। এই দুটো ইনফরমেশন থেকে আপনি ফিগার আউট করতে পারবেন কি হতে চলছে। তো সেবির তরফ থেকে এটা ম্যান্ডেটরি যে কিম যেন থাকে, তো যে কোনো এনএফও তে কিম থাকবে, কি ইনফরমেশন মেমোরান্ডাম। জেনারেলি আমরা পড়ি না, আমরা ভাবি এটা বোধহয় অন্য গ্রহের ব্যাপার। আপনাদের জন্যই বানানো হয় কিম, কেউ দেখায় না এটা বলছি ভালো ফান্ড করুন, আমি তো করছি আপনিও করুন, এরকম টাইপের সেলস স্পিচ আমাদের সামনে আসে, তখন ব্যাপারটা একটু কনফিউশন হয়ে যায়। তো নিজের চোখে একটু কিমটা পড়ে দেবেন, গ্রস যে ফান্ডের রিলেটেড ব্যাপার সেটা এক পাতার মধ্যে আপনি পেয়ে যাবেন। তাছাড়া অন্যান্য রিস্ক ডিসক্লোজার থাকে, সেগুলো না পড়লেও ঠিক আছে, পড়ে নিলেন একটা আইডিয়া থাকলেও ঠিক আছে, কিন্তু সেটা কিমটা একটু রেফার করবেন। হ্যাঁ প্রিয়ম স্যার বলুন প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ প্রীতম স্যার। আমি এই প্রসঙ্গে এই ওয়েবিনারের মাঝখানে আমি আরো একবার একটু মনে করি দিতে চাই, যদিও আগে বলেছি আমাদের এই কোর্সের যে কোর্স ডিটেলস এবং যে সিলেবাস সেগুলো আমাদের গ্রুপের কারো কাছে হোয়াটসঅ্যাপে পৌঁছে দেওয়া হয়েছে, বাকিদের কাছেও হবে। আমাদের অ্যাডমিশন প্রসেস চলছে। যারা উৎসাহী তারা আমাদের এই গ্রুপের অ্যাডমিনদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আপনাদের সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে।